আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে। এটা কি হলো বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থানের পরে? আবু সরকার এটা তিনি পালা করেছেন। একটা পালাতে তারা নানান রকম ভাষা ব্যবহার করে, এটা গ্রামের লোক ভালো বুঝে, এডুকেটেড ক্লাস এটা খুব কম বুঝে। তথাকথিত যারা ইসলামিক কথা বলে তারা এই ভাষাগুলো বুঝে না, কারণ সেই ভাষাটা বুঝে সে উত্তেজনা তৈরি করে, তার পাল্টা যিনি পালাকার তিনি তাকে আবার পরাস্ত করেন। আপনারা ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। পরিষ্কার বলতে চাই, কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন। গোয়েন্দারা, আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেফতার করছে? আবুল সরকারকে গ্রেফতারের পর থেকেই আন্তর্জাতিক মহল থেকে চাপ আসতেছে। এটা আমার কথা নয়, এটা ফারহাদ সাহেবের কথা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। বাংলাদেশে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিলেন আবুল সরকার, তারপর থেকে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসতেছে। কিন্তু ফারহাদ সাহেব আবুল সরকারের পক্ষ হয়ে কথা বলায় তিনি কিছু কথা বলেছে। বিভিন্ন জায়গা থেকে ফরহাদ সাহেবকে ফোন করা হচ্ছে কেন আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের উপরেও নাকি চাপ আসতেছে। এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত দর্শক, আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, তাদের সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ কথাগুলো তাদের শুনে সেটা আপনারা বিশ্লেষণ করবেন। এই কথাগুলো কতটুকু যুক্তিহীনতা কথা সেটা আপনারা কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে যাচ্ছি। তারা বলছেন, তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে। আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি, আপনি তাকে রক্ষা করছেন, এটা খুবই ভালো, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আপনাকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, এখানে কোনো মামলা হয় না, এটা একটা নাটক, পালামানি নাটক। কবিয়ালরা নাটক করে জনগণকে বুঝাবার জন্য, বিভিন্নভাবে তারা নাটক করে। ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে, যে গভীর মর্মবাণী থাকে, সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে। এটাকে বলে পালা গান, অনেকে বলে কাটান গান, অনেকে বলে তর্ক গান, অনেকে বলে কবিয়াল গান। এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে, নতুন কিছু না। আমি তখন গোয়েন্দাদের বলেছি, তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন, আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা চাইব। আমরা বলেছি, আমি বলেছি, তার সাক্ষী যে সেদিন টেলিফোন ধরেছিলেন তার সাক্ষী। এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন। আমি কি খারাপ কথা বলেছেন? তিনি একই কথা, আপনি কি শুনেছেন? আমি শুনেছি। এটা তো নাটকের একটা বাণী। যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে। আপনারা এগুলো করে বেড়াচ্ছেন, এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন? এটা তারা করেছেন। তারপরে তাকে বলেছি, আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই। আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। আমি তাকে দেখা করে বলেছি, আপনি কি জানেন এটা পালা? আমার সঙ্গে রুমেল ছিলেন, আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন। তিনি বলেছেন, আমি জানি, আমি গ্রামে এটা শুনেছি, এটা সবসময় হয়। তো তাহলে উনি কি অপরাধ করেছেন? একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন? তারপরেও আমরা বারবার বলেছি, আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করজোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি, যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে। কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি, এটা তো আমাদের দেশ, এটা আমাদের রাষ্ট্র, এটাকে গঠন করতে হবে। কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন, তাকে জেলে নিয়েছেন, তারপরেও তারা রাস্তায় নামছেন, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ভাইয়েরা, বোনেরা, আজকে আমার দাড়ি তারা ছেঁচে ফেলতে চান। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি, এটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ের একটা অত্যন্ত গভীর সংকট। এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই। এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন। এই সংকটের চরিত্রটা কি? এই সংকটের চরিত্র হচ্ছে এই যে 5ই আগস্টে
আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই। প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে, তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম, এবং তার পাল্টা, তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম। ধর্মের নামে অপরের অধিকার হরণ করা, ধর্মের নামে অপরকে হত্যা করা, হত্যার ঘোষণা দেওয়া, ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা। এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, 5ই আগস্টের পরিণতি খেয়াল করবেন। আপনারা যদি মনে করেন যে ফরহাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ, সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন, এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না, এটা আমরা মেনে নিব না। এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে, এই দেশের জনগণকেও এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি। ধর্মের কথা বলবেন না, আপনারা কেউ ধর্মের অন্তর্গত নন। আপনারা আমার নবীর যে মহিমা, তার যে ক্ষমার যে গুণ, তার যে ঔদার্য, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে সহনশীলতা, এই সমস্ত কিছু থেকে আপনারা বিচ্যুত হয়ে আপনারা নিজেরা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী শক্তি আকারে বাংলাদেশে হাজির হয়েছেন। কেন? কারণ আপনারা এই দেশটাকে ধ্বংস করতে চান, এই দেশের জনগণকে ধ্বংস করতে চান। আজকে আমাদের সমস্যা খাওয়ার সমস্যা, পানির সমস্যা, আজকে আমাদের সমস্যা অর্থনৈতিক সমস্যা, বিনিয়োগের সমস্যা, সুশাসনের সমস্যা, ন্যায় বিচার পাওয়ার সমস্যা। আর এইসব সমস্যা কোনো কিছুকে আপনারা কোনো প্রকার মূল্য না দিয়ে আপনারা একটা 4 ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন, এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না, বাংলাদেশের জনগণ দেবে। আমরা 15 আগস্টের আগে 15 বছর যখন আমরা বাংলাদেশের ইসলামপন্থী মানুষের অধিকারের জন্য লড়াই করছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? শেখ হাসিনার কোলে? আপনি তো শেখ হাসিনার কোলে ছিলেন, আপনারা তো তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। আমরা কি আপনাদেরকে চিনি না? আমরা তো চিনি, কিন্তু আমরা তো কোনো সংঘাতের মধ্যে যেতে চাই না। আমরা তো বলেছি যদি এই দেশের মানুষের মনে সত্যি আঘাত লেগে থাকে, আমিও হলেও বলতাম যে ঠিক আছে, আমি যদি কষ্ট দিয়ে থাকি ভাইরে ক্ষমা করে দেন, বাচ্চান। কারণ আমরা তো বাউলরা, ফকিররা, দরবেশরা, সাধু সন্ত, সে যে কোনো ঘর বলেন, কি ভান্ডার শরীফ বলেন, কি চিস্তা তরিকার লোক বলেন, আমরা তো হিংসা চিনি না, আমরা তো মরতে জানি, মারতে জানি না। আমরা মরতে জানি। যারা আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমি এখানে আছি, আসুন এটা কার্যকর করুন, আপনার কোনো দায় হবে না। আমাকে মেরে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় তো আলহামদুলিল্লাহ আমি জবাই হয়ে যেতে প্রস্তুত আছি, আসেন। এইসব শয়তানি করবেন না, ভয়ঙ্কর শয়তানি শুরু করেছেন। আজকে আন্তর্জাতিকভাবে আমি একটার পর একটা ফোন পাচ্ছি বিভিন্ন রাষ্ট্র থেকে, এটা কি হলো বাংলাদেশে? এত বড় গণ অভ্যুত্থানের পরে, এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে, আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ, ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের সবসময় আমরা আল্লাহর সঙ্গে দায়নি সম্পর্ক, রুহানি সম্পর্কে নিযুক্ত। আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না, আমাদেরকে ইসলাম শেখাতে চান? এগুলো আর কত আপনারা এসব করবেন? আপনারা ইসলামের কার্ড বেচে খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা। এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে, সীমান্তের পাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। আমরা বুঝি, আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আপনারা এখানে যারা হাজির আছেন, আপনারা প্রত্যেকে সাক্ষী। আমি সেই ফরহাদ মাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সেই ফরহাদ মাজার
যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা দাঁড়িয়ে দিচ্ছিলেন, আমি একা, আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমার লেখা কবিতা এখন আছে 5ই মেয়ের ঘটনাকে কেন্দ্র করে। আপনারা আমাকে ইসলাম শেখান। তখন কোথায় ছিলেন? হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না? ছিলেন তো। আজকে এত প্রেম ইসলামের জন্য, এত প্রেম মাদ্রাসার জন্য, এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উতলে এসছে, সেটা কি 4 ঘন্টার ক্লিপের মধ্যে ছোট্ট একটা শব্দ? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার, আমরা তাকে বহুবার সমালোচনা করেছি। আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সরকারকে উৎখাত করবার কোন ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন, আমরা আমাদের সরকারের পক্ষে দাঁড়াবো। আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলেছে, একটা একটা বাউল ধর সকাল বিকাল জবাই কর বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতিতে নয়, জোর জুলুম করে নয়, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত 1 বছর ধরে করছে। আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আমাদের বন্ধু, তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন। আমাদের শিক্ষার কারণে, শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে। এই ভুলগুলো যদি আমরা শুধরাতে না পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না। তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন। কখন দেখেছেন? নববর্ষ উদযাপনের সঙ্গে দেখেছেন, চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন, এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছে। ফলে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য দিয়ে, নিজেদের মধ্যে। ফলে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এই কথা বলে। এত বড় গণ অভ্যুত্থানের পরে তোমাদের এখানে কিভাবে এরকম একটা শক্তি তৈরি হলো? কারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আমরা তো বুঝি আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা আমাদের চেয়ে, আমাদের ঘুমের মধ্যে মোহাম্মদ, ঘুমের মধ্যে আমাদের নবী, আমাদের সব সময় আমরা আল্লাহর সঙ্গে দায়মি সম্পর্ক, রুহানি সম্পর্কে নিযুক্ত। আপনারা আমাদেরকে বলছেন আমরা ধর্ম মানি না, আমাদেরকে ইসলাম শেখাতে চান? এগুলো আর কত আপনারা এসব করবেন? আপনারা ইসলামের কার্ড বেচে ভোট নেবেন, ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন? আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। তাহলে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, তাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। আমরা বুঝি, আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আপনারা এখানে যারা হাজির আছেন, আপনারা প্রত্যেকে সাক্ষী। আমি সেই ফরহাদ মাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সেই ফরহাদ মাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা দাঁড়িয়ে দিচ্ছিলেন, আমি একা, আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমার লেখা কবিতা এখনো আছে 5ই মের ঘটনাকে কেন্দ্র করে। আপনারা আমাকে ইসলাম শেখান। তখন কোথায় ছিলেন?
হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না? ছিলেন তো। আজকে এত প্রেম ইসলামের জন্য, এত প্রেম মাদ্রাসার জন্য, এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উতলে উঠছে, সেটা কি 4 ঘন্টার ক্লিপের মধ্যে ছোট্ট একটা শব্দ? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার, আমরা তাকে বহুবার সমালোচনা করেছি। আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সরকারকে উৎখাত করবার কোন ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন, আমরা আমাদের সরকারের পক্ষে দাঁড়াবো। আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলেছে, একটা একটা বাউল ধর সকাল বিকেল জবাই কর বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতিতেও নয়, জোর জুলুম করে নয়, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত 1 বছর ধরে করছে। আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আমাদের বন্ধু, তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন, আমাদের শিক্ষার কারণে, শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে। এই ভুলগুলো যদি আমরা শুধরাতে না পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না। তিনি চেষ্টা করছেন এবং তার চেষ্টা আপনারা দেখেছেন। কখন দেখেছেন? নববর্ষ উদযাপনের সময় দেখেছেন, চৈত্র সংক্রান্তি উদযাপনের সঙ্গে দেখেছেন, এবং আপনারা দেখেছেন আমরা আন্তর্জাতিকভাবে কত বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছে। ফলে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য নিয়ে। নিজে আপনারা যদি এই খেলা খেলেন, এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি, বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে, সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি কাদের পক্ষে আপনারা কাজ করছেন। এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। আমরা বুঝি, আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আপনারা এখানে যারা হাজির আছেন, আপনারা প্রত্যেকে সাক্ষী। আমি সেই ফরহাদ নাজার যে হেফাজতের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি সেই ফরহাদ নাজার যে আমাদের বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেদেরকে গুলি করে যখন আপনারা দাঁড়িয়ে দিচ্ছিলেন, আমি একা, আমার সঙ্গে সমস্ত সহকর্মীরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আমার লেখা কবিতা এখনো আছে 5ই মের ঘটনাকে কেন্দ্র করে। আপনারা আমাকে ইসলাম শেখান। তখন কোথায় ছিলেন? হাসিনার সঙ্গে হাত মিলিয়ে মাদ্রাসা ছেলেদের গুলি করবার সময় তাদের সঙ্গে কি আপনারা ছিলেন না? ছিলেন তো। আজকে এত প্রেম ইসলামের জন্য, এত প্রেম মাদ্রাসার জন্য, এত প্রেম আমাদের দেশের জন্য আপনাদের উতলে উঠছে, সেটা কি 4 ঘন্টার ক্লিপের মধ্যে ছোট্ট একটা শব্দ? এটা তো হতে পারে না, এটা তো অন্যায়। ফলে আমরা বারবার আমাদের বর্তমান সরকার, আমরা তাকে বহুবার সমালোচনা করেছি। আমরা বুঝতে পারি এই সরকারের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই সরকারকে উৎখাত করবার কোন ষড়যন্ত্র যদি এর দ্বারা আপনারা করে চেষ্টা করেন, আমরা আমাদের সরকারের পক্ষে দাঁড়াবো। আমরা বুঝতে পারছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার স্পষ্টভাবে আমাদের কথা বুঝতে পেরে যারা বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলেছে,
একটা একটা বাউল ধর সকাল বিকেল জবাই কর বলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো এই সরকার আইনি পদ্ধতিতেও নয়, জোর জুলুম করে নয়, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে বাংলাদেশের এই সংঘাতকে সমাধানের চেষ্টা গত 1 বছর ধরে করছে। আমি আজকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, আমাদের বন্ধু, তাকে ধন্যবাদ জানাই যে তিনি প্রথম থেকে তিনি অন্তত একটা জিনিস বুঝেছেন যে আমরা অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে অসচেতন। আমাদের শিক্ষার কারণে, শিক্ষার অভাবের কারণে অনেক কিছু ভুল আমাদের সমাজে আছে। বড় সম্মানের অধিকারী হয়েছি যখন ফকির লালন শাহকে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে যারা এইসব আন্দোলন করছে বাউলদের বিরুদ্ধে, তারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছে। ফলে আমরা মনে করি যে আমরা এই সমস্যাটা অতি সহজে আমরা সমাধান করতে পারি আলাপ আলোচনার মধ্য নিয়ে নিজেদের মধ্যে। ফলে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই কথা বলে ঠিক আছে বাবারা, আপনার খুব খুশি, আমরা সকলে, আপনারা বসেন, ঠিক আছে, আপনারা বসেন। আচ্ছা, বসতে পারেন, ঠিক আছে। আপনারা অনেক ধন্যবাদ। আমরা সবাই মুক্তির জন্য এখানে সমাবেশ করছি। আপনারা একটু বসেন ভাই, এই তো বসেন। আমরা এই মুক্তির জন্য সমাবেশ করতেছি। হ্যাঁ, পিছনে ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটু বসেন। আলাপ শেষ হোক। আমরা শুধু তার মুক্তির জন্য আসি নাই, আমরা অবশ্যই তার মুক্তি চাইছি, কোনো প্রশ্ন আসবে। একই সঙ্গে যারা সংঘাত সৃষ্টি করে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দেবার জন্য এসেছি। কারণ আমরা বলেছি হিংসার মাধ্যমে নয়, প্রতিহিংসার মাধ্যমে নয়। আমাদেরকে কথোপকথনের মাধ্যমে যদি কারো মনে আমরা আঘাত দিয়ে থাকি, যে কেউ যে কোনোভাবে আঘাত দিয়ে থাকি, আমরা মনে করি এটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এটা তো এমন কোনো আহামরি করে কিছু না যে বিরাট ক্ষতি হয়ে গেছে। একটা প্রশ্ন, যারা আজকে আপনার ইমান নিয়ে চলে গেল, নিয়ে গেছে, আবুল সরকার ইমান নিয়ে গেছে, এটা কোনো কথা হলো? তাহলে আপনি আদান হয়েছে, আমরা শেষ করছি। ফলে আপনারা ধরে নেবেন এটার মধ্যে, এটা হচ্ছে তার নিয়ম। এটা আবুল সাহেবের মত না তো। তিনি ধরছেন সমাজে এই বিতর্কটা আছে, তারা অভিনয় করে ওটা। আপনি সেই অভিনয়টাকে আপনি সত্য ধরে নিয়ে আপনি তাকে আপনি ধরলেন। উনি চিন্তার খোরাক দিচ্ছে, চিন্তা না করে একটা গ্রুপ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন ভায়োলেন্ট হয়েছে হবে আরো কারণ আছে। আমি যদি আবুল সাহেব কোনো ভুল থেকে তাকে একটা ভুল আছে, তিনি রিটার দেওয়ানের পক্ষে তিনি সেখানে ক্যানভাসিং করতে গেছেন বিএনপির পক্ষে। তখন বিষয়টা রাজনৈতিক হয়ে গেছে। ফলে তিনি রাজনীতি করেন, ফলে জিনিসটা রাজনৈতিক হয়েছে। তারপর আপনি তাকে গ্রেফতার করতে পারেন, যে সমাজের ওখানে কিছু লোক একত্রিত হয়েছে, ফাইন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি তাকে গ্রেফতার করতেই পারেন, নিয়ে আসতেই পারেন। আমি সেটা সমর্থন করি। আপনি তাহলে মামলা কেন করলেন? তাহলে আপনি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে অপারগতা, বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর এই যে দূরদৃষ্টির একটা মারাত্মক অভাব, এতে ঘটনাটা কি হয়েছে? আজকে এটা ঘটনাটা চলতে থাকবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কি রূপটা কি দাঁড়াবে? ভালো দাঁড়াবে? তাহলে এই সরকারের ভাবমূর্তি ভালো হবে? সামাজিক সমস্যাকে মোকাবেলা করার পথ কি? এটা তো আইনের দ্বারা হয় না, এটা তো তর্ক বিতর্ক, সমাজকে তর্ক। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, তারা যে কথাগুলা বলেছে, এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে, কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত। বাউল আবুল সরকার গ্রেফতার হয়েছে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল। একজন বাদী হয়ে তিনি মামলা করেন তার বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিকরাও কিন্তু এখন বাউলের হয়ে কথা বলতেছে, বাউলকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে, নিন্দা করতেছে। এটা ভিউয়ার্স আপনারা কিভাবে নিচ্ছেন সেটা আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।